বাংলাদেশের রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ মোড় এলাকা সহ দেশটির প্রত্যন্ত অঞ্চল ছেয়ে যাচ্ছে কালেমা খচিত তৌহিদি পতাকায়। সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারের মধ্য দিয়ে এসব পতাকা টাঙানোর পাশাপাশি ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় কালেমা খচিত পতাকা হাতে মিছিল ও শোডাউনের ঘটনায় নানা প্রশ্ন জন্ম নিয়েছে। হঠাৎ কেন এমন পতাকা হাতে মিছিল শোডাউন, যেটি আবার বিগত ইউনূস সরকারের আমলে দেখা গিয়েছিল, তার কারণ খুঁজতে মাঠে নেমেছে পুলিশ ও গোয়েন্দারা। গোয়েন্দাদের প্রাথমিক ধারণা, আল কায়েদা, আইএস, তালেবানের পতাকার আদলে এমন পতাকা ওড়ানোর পেছনে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা থাকতে পারে। ফেসবুকের 10টি পেজ থেকে সারা দেশে তৌহিদি পতাকা সারা দেশে ছড়িয়ে দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে। এর মধ্যে একটি পেজ থেকে 10,000 কালেমা খচিত তৌহিদি পতাকা সারা দেশে ছড়িয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে। পুলিশের একাধিক সূত্র বলছে, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে একজন উপদেষ্টা ও একজন বিশেষ সহকারের মদদে রাজধানীতে ব্যাপক আকারে 2024 সালের অক্টোবর মাসে এই পতাকা মিছিল হওয়ার পর বেশ হইচই পড়ে গিয়েছিল। তখন বিদেশি কয়েকটি দেশের দূতের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়েছিল তখনকার সরকার। তখন বিবিসি বাংলার খবরে বলা হয়, 2024 সালের অক্টোবরে একই ধরনের পতাকা মিছিলে তদন্তে হিজবুত তাহরীর সদস্যদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছিল এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। সম্প্রতি বাংলাদেশে আবারও একই ধরনের পতাকা ওড়ানো ও শোডাউন বাড়ায়। এরই মধ্যে বিদেশি দূতেরা বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে নজরে এনেছে। তবে সংশ্লিষ্টরা মনে করেন, জঙ্গিবাদের অভিযোগে আওয়ামী লীগ আমলে গ্রেপ্তার হয়েছিল যারা ইউনূসের আমলে হয় জেল থেকে পালিয়েছে, না হয় জামিন পেয়েছে, এমন বেশ কয়েকজন এর সাথে সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। প্রশ্ন হলো, বর্তমান সরকারকে আদৌ গ্রেপ্তার করতে পারবে এদের? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ফুটবল বিশ্বকাপ চলাকালে বিদেশি পতাকা ওড়ানোর সংস্কৃতি বাংলাদেশে নতুন নয়। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল, কোথাও কোথাও জার্মানি বা ফ্রান্সের সমর্থকেরা দীর্ঘদিন ধরে নিজের দলের পতাকা টানিয়ে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সাদা ও কালো রঙের পতাকা উঠতে দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এরই মধ্যে দেশের বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, রাজধানীর ঢাকার যাত্রাবাড়ি, মেয়র হানিফ ফ্লাইওভার, মতিঝিল শাপলা চত্বর, সন্দ্বীপ, পাবনার আলিয়া মাদ্রাসা, চট্টগ্রামের হাটহাজারী, যশোর, খুলনার মনিহাট চত্বর, মাদারীপুর, বাগেরহাট, সিলেটের কানাইঘাট, গোপালগঞ্জের কোটালীপাড়া, জামালপুর ও নারায়ণগঞ্জ সহ একাধিক জেলায় এই পতাকা হাতে মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা আরিচা মহাসড়কের হেমায়তপুর থেকে সিংগার সড়ক পর্যন্ত এবং শহীদ রফিক সেতুর উপরে কয়েকশো পতাকা স্থাপন করা হয়েছে। রাস্তার পাশে বিশাল আকৃতির এই পতাকা স্থাপনের ঘটনাও ক্রমশ বাড়ছে। কালেমা খচিত যেসব পতাকা টাঙানো হচ্ছে সেগুলো দুই ধরনের। এর একটিতে সাদার মাঝে কালো রঙে আরবি হরফে লা ইলাহা ইল্লাল্লাহু লেখা, অন্যটি কালো রঙের উপর সাদা আরবি হরফে লা ইলাহা ইল্লাল্লাহু লেখা। সাদার উপর কালো রঙে লেখা পতাকার সঙ্গে মিল আছে আফগানিস্তানের তালেবানের দাপ্তরিক পতাকার। তালেবানের পতাকায় আরবিতে লা ইলাহা ইল্লাল্লাহু যে ক্যালিগ্রাফিতে লেখা, একই ক্যালিগ্রাফি ও নকশায় বানানো পতাকা ওড়াচ্ছেন সংশ্লিষ্টরা। আবার কালোর উপর সাদা রঙে আরবি হরফে লা ইলাহা ইল্লাল্লাহু লেখা পতাকা আল কায়েদার। আন্তর্জাতিক এই সংগঠনের বিভিন্ন শাখা সংগঠনও পতাকাটি ব্যবহার করে। আর দুটি পতাকা ব্যবহার করে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। অন্তর্বর্তী সরকার সময় তারা রাজধানীর বায়তুল মোকাররম থেকে মার্চ ফর খিলাফত কর্মসূচি পালনে দুই ধরনের পতাকা ব্যবহার করে। সামাজিক মাধ্যমের পেজগুলোতে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, শাইখুনা মিডিয়া নামে একটি পেজ থেকে প্রথম গত 7 জুন এই পতাকার পক্ষে প্রচার করা শুরু হয়। ওই পোস্টে লেখা হয়, ফুটবল বিশ্বকাপ সামনে, ঘরে ঘরে সবাই নিজের দলের পতাকা ওড়াবে, আপনার আমার দল তো ইসলাম, মুসলমানের পতাকা তো একটাই, কালেমার পতাকা, ঘরে ঘরে কালেমার পতাকা লাগান। এরপর প্রতিদিন এই পেজটিতে কালেমা খচিত পতাকার পক্ষে একাধিক পোস্ট দেওয়া হয়। এই পেজটির প্রোফাইলে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক এবং চট্টগ্রামের আল জামিয়া ইসলামিয়া লালখান বাজারের মাদ্রাসার সাবেক সহকারী পরিচালক মুফতি হারুন ইজহারের ছবি দেওয়া আছে। বেশ কয়েকটি ফেসবুক পেজে তার একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে মুফতি হারুন ইজহার দেশব্যাপী কালেমা খচিত পতাকা টাঙানোর ডাক দিয়েছেন।
ফেসবুকে প্রচার করা একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আপনারা সব জায়গায় কালেমার পতাকা লাগাই দিবেন। এখন যদি এটা জঙ্গিবাদ হয়ে থাকে তাহলে আর্জেন্টিনা এবং ব্রাজিল এগুলোর সব পতাকা নামাতে হবে। এগুলো যেখানে থাকবে কালেমার পতাকাও থাকবে। ফেসবুক পেজ শাইখুনা মিডিয়ার 22 জুনের পোস্টে মোটরসাইকেলে পতাকা শোভাযাত্রার ছবি দিয়ে বলা হয়েছে, অচিরেই বাংলা তার হারানোর রূপ ফিরে পাবে ইনশাল্লাহ। বখতিয়ার খিলজির বঙ্গবিজয়ের দাবানল আবার জ্বলে উঠবে। তার একদিন পর গ্রামের ছোট শিশুদের পতাকা নিয়ে স্লোগান দেওয়ার ভিডিও পোস্ট করা হয়েছে। 18 জনের পোস্টে লেখা হয়েছে, কোনো একদিন এদেশের সংসদে কালিমার পতাকা উড়বে। আল কুরআনের দারুস নামের আরেকটি ফেসবুক পেজে গত 13 জুন বিশ্বকাপ উপলক্ষে বিদেশি পতাকার পরিবর্তে কালেমার পতাকা টাঙানোর আহ্বান ক্যাপশনে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে হারুন এজাহার কালেমার পতাকা টাঙানোর নির্দেশ দেন। এরপর তার অনুসারীরা সাদা ও কালো রঙের কালেমার পতাকা টাঙানোর অভিযানে নামে। এখন রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়, স্থাপনা, অলিগুলি কালেমার পতাকায় ছেয়ে গেছে। এমনকি শোডাউন ও মোটরসাইকেল শোভাযাত্রা হচ্ছে পতাকা হাতে। হিজরি বর্ষের প্রথম দিন ছিল গত 17 জুন। ওই দিন দুপুরে রাজধানীর যাত্রাবাড়ি শনির আখড়ায় 15 থেকে 20 জন তরুণ নতুন হিজরি বছর 1448-কে ঘোষণা দিতে শোডাউন করে। সেখানে একটি ব্যানার ও বেশ কিছু সাদা কালো পতাকা প্রদর্শন করা হয়। পরে গভীর রাতে তরুণরা যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভারের লোহার রেলিং এর সাদা কালো পতাকা সারিবদ্ধভাবে টাঙে। বাংলা স্ট্রিমের খবরে বলা হয়েছে, শোডাউনের আয়োজক এবং পরে ফ্লাইওভারে পতাকা টাঙানোর দলে ছিলেন তামিম আল আদনান, ফেসবুকে যিনি টক অফ ইনসান পেজ পরিচালনা করেন। একইভাবে জাহেদুল ইসলাম মিরাজের সিদক নামে প্রায় 2 লাখ অনুসারীর পেজ রয়েছে। আর এনামুল হাসান ফেসবুকে ইবারা নামে পেজ পরিচালনা করেন। শোডাউন ও পতাকা টাঙানোর কাজে নেতৃত্ব দেন রাজধানীর নাজিমউদ্দিন রোডে শরিয়া গ্রাজুয়েশন ইনস্টিটিউটের শিক্ষক মাওলানা বায়েজিদ খান। এই ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক আবার মুফতি হারুন এজাহার। ইবারা এবং সিদক পেজ থেকে নিয়মিত সাদা কালো পতাকা বিক্রি করা হচ্ছে। শোডাউনের দিন সকালে নিজের ফেসবুক আইডিতে শেয়ার করা ভিডিওতে এনামুলকে বেশ কিছু সাদা কালো পতাকা প্যাকেট করতে দেখা যায়। পতাকা অর্ডার করতে তিনি ইবারা পেজের লিংক দিয়ে যোগাযোগ করতে বলেন। 17 জুন রাত 12টা 58 এনামুল হাসান যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে লাইভ করেন। তিনি হুঁশিয়ারি দেন, এসব পতাকা কেউ খুললে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবেন তারা। এ সময় ফ্লাইওভারের দুই পাশে লাগানো পতাকা দেখে এনামুল বলেন, ঢাকা সহ বিভিন্ন অলি গলিতে তারা পতাকাগুলো লাগাবেন। এই কাজে দাওয়া ফাউন্ডেশন তাদের সহযোগিতা করেছে বলে লাইভে উল্লেখ করেন। দাওয়া ফাউন্ডেশনের ফেসবুক পেজে 18 জনের পোস্টে বলা হয়েছে, দাওয়া ফাউন্ডেশন থেকে 1000 পতাকা বিনামূল্যে হাদিয়া ও বিতরণ করতে চাই। ফ্লাইওভার থেকে পতাকা খুলে নেওয়ার পরদিন 19 জুন হাটহাজারীতে বিক্ষোভ হয়। সেখানেও ছিল সাদা কালো পতাকা। এই ঘটনার পর হাটহাজারী সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একই পতাকা দেখা যাচ্ছে। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর, মিরপুর, সাভারেও পতাকা নিয়ে শোডাউন, মিছিল এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় এই পতাকা উড়ানো হয়েছে। এনামুল হাসান ও তার বন্ধুদের ফেসবুকে এসব এলাকার বাইরে পাবনা এবং ফরিদপুরে পতাকা ওড়ানো, মোটরসাইকেল শোভাযাত্রার খবর প্রচার করা হয়েছে। ইবারা সিদক ছাড়াও নুসাইবার শপ, তিজারা, মুসলিম বঙ্গ, শাইখুনা মিডিয়ার ফেসবুক পেজ থেকে পতাকা বিক্রি এবং প্রচারের কাজ করা হচ্ছে। এর মধ্যে সারা দেশে 10,000 পতাকা ওড়ানোর ঘোষণা দিয়েছে সাদাক্কা প্রজেক্ট। এরপর গত 20 জুন রাতে রাজধানীর শাপলা চত্বরে বেশ কিছু পতাকা লাগায় সংগঠনটি। পরে রাতে শাপলা চত্বর থেকে ফেসবুকে একটি লাইভ করেন সাদাক্কা প্রজেক্টের অ্যাডমিন আমিনুল হক। তিনি ঢাকার যাত্রাবাড়ি, ফরিদাবাদের জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম আরবি ইউনিভার্সিটির শিক্ষক। আমিনুল জুলাই বিপ্লবী কাফেলা ফেসবুক পেজের অ্যাডমিন। লাইভে তিনি জানান, শাপলা চত্বর থেকে পর্যায়ক্রমে বায়তুল মোকাররম হয়ে কারণ বাজার পর্যন্ত পতাকা লাগাবেন। 22 জুন রাতে পেজের পোস্টে 5000 বিনামূল্যে এবং 5000 পতাকা বিনা লাভে বিতরণ করার তথ্য জানানো হয়। বাংলা স্ট্রিমের খবরে বলা হয়েছে, সাদাকা প্রজেক্টের অ্যাডমিন আমিনুল হকের নামে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রাজধানীতে সন্ত্রাসবিরোধী আইনে 2টি মামলা আছে। 2024 সালের 1 এপ্রিল কাশিমপুর কারাগার থেকে আমিনুল হক জামিনে বের হন। এরপর থেকে তিনি আবার সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে থাকা অন্য বন্দীদের মুক্তির আন্দোলনে সক্রিয় আছেন। অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় সংসদ চত্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজাতেও একই পতাকা প্রদর্শন করেন এনামুল ও তার সঙ্গীরা।
ওই সময় তামিম আল আদানের টক অফ ইনসান পেজ থেকে শেয়ার করা ভিডিওতে পতাকা দেখিয়ে এনামুল হাসানকে বলতে দেখা যায়, এই কালেমার পতাকা আজকে নিচে আছে, এটা আগামীতে কিছুদিনের মধ্যেই সংসদ ভবনের উপরে উঠবে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ মোড় স্থাপনায় এরকম কালেমা খচিত পতাকা বসানোর মধ্য দিয়ে দেশটিকে এক ধরনের ব্র্যান্ডিং করা হচ্ছে। বাংলা স্ট্রিমের এক খবরে বলা হয়েছে, নিরাপত্তা বিশ্লেষকরা এগুলোর সঙ্গে আল কায়েদা, ISIS, তালেবান, হিজবুত তাহরির মতো সংগঠনের পতাকার নকশার মিলের তথ্য নিশ্চিত করেছেন। তারা সংগঠিত এই পতাকা কর্মসূচিকে নিজেদের অবস্থান পোক্ত এবং দেশের সরকার ব্যবস্থাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে দেখছেন। এর পেছনে গোয়েন্দা ব্যর্থতাকেও দায়ী করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুদ্দিন বলেছেন, এখনো সময় আছে, বিষয়টি খুব শক্তভাবে না দেখলে দেশের সর্বনাশ হবে। বাংলাদেশে উগ্রবাদী সংগঠনের অপতৎপরতা নিয়ে পুলিশের বিশেষায়িত ইউনিট CTTC ও ATU কাজ করে। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের এক কর্মকর্তা বলেছেন, যাত্রাবাড়িতে ফুটবল সমর্থকদের মিছিলে IS এর মতো কালো পতাকা উড়ানোর দৃশ্য তাদের নজরে এসেছে। বিষয়টি বিব্রতকর। ভিনদেশি কূটনীতিকদের মাধ্যমে খারাপ বার্তা যাচ্ছে। পুলিশ ও গোয়েন্দাদের একাধিক সূত্র নিশ্চিত করেছে, 2024 সালের অক্টোবরে ঢাকা সহ বিভিন্ন জায়গায় কালেমা খচিত কালো পতাকা নিয়ে মিছিল হয়েছে। সেখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। মিছিল থেকে ফিলিস্তিনের গণহত্যা বন্ধ, ইসলামের নবীকে কটূক্তির প্রতিবাদ কিংবা ইসলামিক খেলাফত কায়েমেরও দাবি তুলতে দেখা যায়। ওই বছরের 7ই অক্টোবর BBC বাংলার প্রকাশিত এক খবরে বলা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তখন বলা হয়েছিল, যারা এমন পতাকা নিয়ে মিছিল করছে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির সদস্য। তখন ঢাকা নটরডেম কলেজ, ঢাকা কলেজ, ওয়েস্ট লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা রাজধানীতে কালেমা খচিত পতাকা নিয়ে আলাদা আলাদা মিছিল বের করেছিল। টাইমস অফ বাংলাদেশের খবরেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বরাত দিয়ে বলা হয়েছে, তখন যারা সাদা কালো পতাকা নিয়ে মিছিল করেছে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির সদস্য। এরপর অভিযান শুরু হলে বেশ কয়েকজনকে আটক করা হয়। গোয়েন্দাদের একটি সূত্র বলছে, ইউনূসের আমলে একজন উপদেষ্টা ও একজন বিশেষ সহকারীর তখন এই পতাকা মিছিলের পেছনে অর্থের যোগান দিতেন। কিন্তু বিষয়টি নিয়ে তখন বিদেশি কয়েকটি দূতাবাস ও মিশন থেকে আপত্তি জানালে সরকার বাধ্য হয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ধারণা, ইউনূস আমলের সেই উপদেষ্টা ও বিশেষ সহকারীর এখনকার শোডাউনে কোনো হাত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রায় 1.5 বছর পর আবার কেন হঠাৎ করে একই ধরনের মিছিল ও শোডাউন ব্যাপক আকারে শুরু হয়েছে তা খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা। এর মধ্যে একটি পশ্চিমা দেশের রাষ্ট্রদূত বিষয়টি সরকারের শীর্ষ মহলের কাছে জানতে চেয়েছেন। গত 25শে জুন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকিরের সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা টেস বি ব্রেসনান সৌজন্য সাক্ষাৎ করেছেন। ওই বৈঠকে ব্রেসনান বিষয়টি নিয়ে আইজিপির কাছে জানতে চেয়েছেন। তবে পুলিশের একটি সূত্র বলছে, 24-এর 5ই আগস্টে দেশের 17টি কারাগার থেকে অনেক আসামি পালিয়েছিল, যাদের মধ্যে 9 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি সহ 69 জন জঙ্গি ছিল। এছাড়া ইউনূসের আমলে অনেকেই জামিন পেয়েছে। তাদের কারো কারো সংশ্লিষ্টতা পতাকা মিছিল ও শোডাউনে পুলিশ খুঁজে পেয়েছে। কিন্তু সরকার তাদের আদৌ গ্রেপ্তার করতে পারবে কিনা তা নিয়ে খোদ পুলিশের মধ্যেই সন্দেহ আছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।